দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সূচক ও বাজার মূলধনের পতনের মধ্য দিয়ে গেল সপ্তাহের লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। বাজারে বেড়েছে ঝুঁকি এড়াতে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বাজার বিশ্লেষক। বেনাপোল বন্দরের ইয়ার্ড ও পণ্যাগারে জায়গার সংকট। বছরের পর বছর গাড়িসহ বিভিন্ন মালামাল পড়ে থাকলেও নিলাম ও ধ্বংসে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের। মার্কা দিতে কোনো বাধা দেয়নি বিএনপি, এটা ইসির বিষয়। মন্তব্য ফখরুলের। ভোট না হওয়া পর্যন্ত সম্ভব নয় গণতন্ত্র উত্তরণ। বিশ্বব্যাপী 7টি যুদ্ধ ঠেকানোর কথা ঢাকঢোল পিটিয়ে প্রচার করেও এবারও শান্তিতে নোবেল পেলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নোবেল কমিটির এমন সিদ্ধান্তকে রাজনৈতিক বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। আর বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে সহায়তার পাশাপাশি রুশ প্রেসিডেন্ট পুতিনকে সমর্থন দেয়ায় শান্তিতে নোবেল পাওয়ার সম্ভাবনাকে বিতর্কিত করেছে। এবার শুনবেন বিস্তারিত। গেল জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে বিনিয়োগকারীদের মনে আশা জাগানো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ আবারও সামনে আনছে শঙ্কার হিসাব। গেল সপ্তাহের লেনদেন হিসাবে ডিএসির প্রধান সূচক ডিএসি এক্স প্রায় 133 পয়েন্ট কমে নেমেছে 5283 পয়েন্টে, যা গেল 22 জুলাইয়ের পর সর্বনিম্ন। সেদিন সূচকের অবস্থান ছিল 5270 পয়েন্টে। সূচকের সঙ্গে গেল সপ্তাহে কমেছে বাজার মূলধনও। সপ্তাহ শেষে ডিএসির বাজার মূল্য নেমেছে 7,17,126 কোটি টাকায়, যা আগের সপ্তাহের চেয়ে 7,936 কোটি টাকা কম। উত্থান পতনে থাকা দৈনিক লেনদেন গেল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সর্বোচ্চ 787 কোটি 48 লাখ টাকা উঠলেও সপ্তাহ শেষ করেছে 530 কোটি 18 লাখ টাকায় নেমে। অথচ এক মাস আগে 7 সেপ্টেম্বর দৈনিক লেনদেনের পরিমাণ ছাড়িয়েছিল 1441 কোটি টাকা। এ অবস্থায় অর্থনীতির নানা দিক বিবেচনা করে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। যেগুলো বেড়েছিল সেগুলাই কমছে, এমন হয় নাই যে আগেই কমেছিল আরও কমতেছে। অল্প সময় ভালো গ্রোথ হয়েছিল সেগুলোই কমছে। তাহলে কেউ প্রফিট নিলে তো আপনি তাকে জোর করে আটকাতে পারবেন না। বাট আমার বরঞ্চ জেনে বুঝে কেনা উচিত যে কখন আমি কিনবো। মেজর ফোকাসটা থাকবে যে বাজারে যাতে সুশাসনটা ফিরিয়ে আনা যায় এবং বাজারে যাতে মানুষের আস্থা আসে। তো এই জায়গাগুলোতে আসতে গেলে ধরেন অনেক ধরনের পলিসি সাপোর্ট দরকার। আমাদের এনবিআর এর সাপোর্ট দরকার, বাংলাদেশ ব্যাংকের দরকার, নিয়ন্ত্রক সরকার পক্ষের দরকার, বা নিয়ন্ত্রক সংস্থাও কিন্তু রাষ্ট্রীয় কিছু কোম্পানিকে আনার জন্য অনেক দূর এগিয়েছে আলাপ আলোচনা। এটাকে বাস্তবায়ন মানুষ দেখতে চায়। শেয়ার বাজারের হিসাব সংরক্ষণকারী সরকারি সংস্থা সিডিবিএল বলছে, গেল সপ্তাহে সূচক পতনের মুখে কিছুটা বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা। তবে ডিএসির সাপ্তাহিক প্রতিবেদনে জানানো হয়েছে, দর বৃদ্ধির শীর্ষে থাকা 10 কোম্পানির মধ্যে 9টি এ ক্যাটাগরির। আমদানি পণ্যের ধারণ ক্ষমতা 55,000 মেট্রিক টন। তবে এখানে সবসময় পণ্য থাকে 1 লাখ মেট্রিক টনের উপরে। জায়গার উপরে মাঝে মধ্যেই কিন্তু খোলা আকাশের নিচে মূল্যবান পণ্য সামগ্রী খালাস করতে হয়। এতে রোদ বৃষ্টিতে যেমন পণ্যের গুণগত মান নষ্ট হয়, তেমনি এ সমস্ত পণ্য কিন্তু বন্দর থেকে চুরি হওয়ার আশঙ্কা থাকে। অভিযোগ উঠেছে, বেনাপোল স্থল বন্দরে বছরের পর বছর নিলাম এবং ধ্বংসযোগ্য পণ্য কাস্টম কর্তৃপক্ষ ফেলে রাখায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বেনাপোল স্থল বন্দরের তথ্য মতে আমরা যেটি জানতে পেরেছি, বর্তমানে বেনাপোল বন্দরে প্রায় 1 শতাধিক বিভিন্ন ধরনের মোটর কার সেটি 15 বছর ধরে পড়ে আছে। এছাড়া কিন্তু বন্দরে 12,695 মেট্রিক টন নিলাম এবং ধ্বংসযোগ্য পণ্য রয়েছে। এই সমস্ত নিলাম এবং ধ্বংসযোগ্য পণ্যের মধ্যে 3,250 মেট্রিক টন রয়েছে সেটি বিপজ্জনক রাসায়নিক দ্রব্য। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন, প্রতি মাসে কিন্তু তারা যে সমস্ত পণ্য নিলাম বা ধ্বংসের তালিকায় আসে সেই তালিকায় তুলে তারা কাস্টম কর্তৃপক্ষকে অবগত করে আসছেন। বেনাপোল বন্দরের সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে বছরের পর বছর বন্দরে এই সমস্ত ধ্বংসযোগ্য এবং কেমিক্যাল পণ্য পড়ে থাকায় যেমন জায়গা সংকট সৃষ্টি করছে, তেমন কিন্তু যে অগ্নিকাণ্ডের আশঙ্কা কিন্তু রয়েছে। আপনি জানেন, প্রতি বছরই কিন্তু বেনাপোল বন্দরে এই সমস্ত মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল যেটি তাপ বিকিরণ করে কিন্তু অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং এই অগ্নিকাণ্ডের কারণে কিন্তু ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। তবে দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও কিন্তু কাস্টম কর্তৃপক্ষ এই সমস্ত পণ্য নিলাম না করায় কিন্তু যেমন জায়গা সংকট সৃষ্টি করছে, তেমনি কিন্তু বন্দরে যারা ব্যবসায়ী তারা সবসময় কিন্তু একটি অগ্নিকাণ্ড আতঙ্কের মধ্যে দিয়ে তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হচ্ছে। আপনি জানেন, প্রতি বছর বেনাপোল বন্দরে প্রায় 25
থেকে 26 লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে এবং এই আমদানি পণ্য থেকে সরকার প্রায় 10,000 কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। তবে বন্দরে পণ্য রক্ষণাবেক্ষণের কারণে কিন্তু প্রথম থেকে রয়েছে কিন্তু নানান অভিযোগ। ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন তারা চাচ্ছেন যে দ্রুত কাস্টম কর্তৃপক্ষ এই সমস্ত নিলামযোগ্য পণ্য বন্দর থেকে সরিয়ে বন্দরের জায়গা বৃদ্ধিতে সহযোগিতা করবেন এবং বাণিজ্যকে নিরাপদ করবেন। এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে আমার কাছে সর্বশেষ। নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৫তম শাহাদাত বার্ষিকীতে দৈনিক বাংলা মোড়ে জিহাদ স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধা নিবেদন। ছাত্রদল সহ সেই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদের প্রতি। একটা নির্বাচিত সরকার না থাকলে এই দেশে আরো বহু ধরনের সংকট চলে আসতে পারে। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিহাদ স্মৃতি পরিষদ আয়োজন করে স্মরণ সভা। যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসেবে দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। যারা পিয়ারপতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। নির্বাচনটা হলেই কিন্তু তাদের মাথাপুরি শেষ হয়ে যাবে, এইটা বুঝি তারা ষড়যন্ত্র করছে। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, যতই সংস্কার করা হোক না কেন নির্বাচিত সরকার গঠন করা না গেলে গণতন্ত্র উত্তরণ সম্ভব নয়। সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করব। নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময়ে নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। মির্জা ফখরুল বলেন, ধানের শীষকে ঠেকাতে পারলে বাংলাদেশের শত্রুরা সফল হবে, তাই ষড়যন্ত্র চলছে। অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান উঠতে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীর্ষে এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হয়। এ সময় ইসরায়েলি সেনাদের হাতে বন্দী আলোকচিত্রী মানবাধিকার কর্মী শহীদুল আলমের মুক্তির জন্য সরকারকে ব্যবস্থা নিতে আবারও আহ্বান জানান মির্জা ফখরুল। সকলের মুখে উচ্চারিত হতে হবে, আরে মার্কা কিনটা। Russia and Ukraine, sir, you should be able to get the Nobel. প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই নিজেকে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদেও ইরান, ইসরায়েল, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড, কম্বোডিয়া সহ বিশ্বের বিভিন্ন সংঘাত থামিয়েছেন বলে বেশ ফলাও করে প্রচার করতেন তিনি। সম্প্রতি ইসরায়েল হামাসের মধ্যে শান্তি সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও কেন বহুল প্রতীক্ষিত নোবেল পেলেন না এই মার্কিন প্রেসিডেন্ট? আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এবছর জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই মনোনয়ন সংগ্রহ শেষ করে নোবেল কমিটি। পাশাপাশি চলতি বছর কাকে নোবেল দেওয়া হবে তা নির্ধারিত হয় পূর্ববর্তী বছরের কাজের ভিত্তিতে। 2024 সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তখনও দায়িত্ব গ্রহণ করেননি তিনি। তাই বিশ্বে শান্তি ফেরাতে তার দাবি করা পদক্ষেপের ভিত্তিতে এবছর অন্তত নোবেল পাওয়ার কথাই ছিল না মার্কিন প্রেসিডেন্টের। তবে ভবিষ্যতেও সে সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। বলছেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন আর ভ্লাদিমির পুতিনের সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টার মতো পদক্ষেপের কারণেই বিতর্কিত হয়েছে নোবেল প্রাপ্তির সম্ভাবনা। মুখে মুখে মানুষ হত্যাকে ঘৃণা করলেও গাজায় গণহত্যাকে সমর্থন দিয়েছিলেন তিনি। আরেক যুদ্ধাপরাধী ভ্লাদিমির পুতিনকে লাল গালিচায় স্বাগত জানিয়েছেন। ফলাফল দীর্ঘায়িত হচ্ছে ইউক্রেন যুদ্ধ। এসব কারণেই তার নোবেল প্রাপ্তির সম্ভাবনা কম। তিনি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে সরিয়ে এনেছেন, বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে পরিস্থিতি অস্থিতিশীল করেছেন। এমন বিতর্কিত কাউকে পুরস্কৃত করে সম্মান খোয়াতে চাইবে না নোবেল কমিটি। এদিকে নোবেল না পাওয়ায় এক্স পোস্টে ক্ষোভ ঝাড়েন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে নোবেল কমিটি।
নোবেল কমিটি প্রমাণ করেছে যে তারা শান্তির পরিবর্তে রাজনীতিকেই প্রাধান্য বেশি দেয়। প্রেসিডেন্ট ট্রাম্প অন্তর থেকে মানবাধিকার কাজ করেন। তিনি ভবিষ্যতেও শান্তি চুক্তি, যুদ্ধ বন্ধ আর মানুষের জীবন বাঁচাতে উদ্যোগ নেবেন। এখন পর্যন্ত শান্তিতে নোবেল পেয়েছেন বারাক ওবামা সহ মোট 4 জন মার্কিন প্রেসিডেন্ট।